আমার স্বামীর কোমায় থাকায় আমার কানে প্রেমের প্রস্তাব দিলেন শ্বশুর। আমি আটকে উঠলাম যখন আমার শ্বশুর দিলীপবাবু বললেন, স্বামীর গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে শ্বশুর আর আমি 4 দিন ধরে একসাথে ছিলাম। কোমায় থাকা ছেলের জন্য আমি কাঁদছিলাম। একদিন ক্যাফেটেরিয়া থেকে ফিরে দেখি শ্বশুর ছেলের কানে ফিসফিস করছেন, বাবা, আমাকে মাফ করো, আমি বৌমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই, আমি ওকে আমার পত্নী করতে চাই। আমি দরজায় দাঁড়িয়ে শুনলাম এবং সেদিনই বুঝলাম শ্বশুরের হৃদয়ে আমার স্থান। আমার স্বামী সপ্তাহখানেক আগে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। তিনি কোমায় আছেন, অবস্থা স্থিতিশীল কিন্তু সংকটজনক। আমি আর আমার শ্বশুর দিলীপবাবু সারাক্ষণ হাসপাতালে থাকছি, পালা করে খাওয়া দাওয়া করি। শ্বশুর খুব যত্ন করছেন, আমাকে সাহস দিচ্ছেন। সেদিন আমি ক্যাফেটেরিয়া থেকে কফি আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি শ্বশুর আমার স্বামীর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলছেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, ভেবেছিলাম শ্বশুর প্রার্থনা করছেন, কিন্তু যা শুনলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি দরজা ঠেলে ঘরে ঢুকে চিৎকার করে উঠলাম, আপনি কি বলছেন? দিলীপবাবু ঘুরে আমার দিকে তাকালেন, বিব্রত ও চকিত দৃষ্টিতে। বৌমা, তুমি কবে এলে? আপনি আমার স্বামীকে কি বলছিলেন? আমি শুনেছি। আমি রাগে কাঁপতে লাগলাম। আপনি কিভাবে এমন চিন্তা করতে পারেন? আপনার ছেলে কোমায় আছে আর আপনি কি? আমি আর লুকাতে পারছি না বৌমা। দিলীপবাবু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। এই 4 দিনে তোমাকে দেখে আমি বুঝেছি তুমি আমার জীবনের নারী গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী কলেজে পড়ে, দীপা 12 বছর বয়সী স্কুলে যায়। দিলীপবাবুর কথা শুনে আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আমি পিছিয়ে গেলাম, হাত দুটো কাঁপছিল। আপনি কি বলছেন? আপনার ছেলে আমার স্বামী এখানে লাইফ সাপোর্টে আছে, আর আপনি কি? দিলীপবাবু হাতটা বাড়িয়ে আমার হাত ধরতে গেলেন। আমি হাত সরিয়ে নিলাম। বৌমা শোনো, তিনি মিনতি করে বললেন, আমি জানি এটা ঠিক সময় নয়, কিন্তু মৃত্যু যে কখন এসে দাঁড়ায় কে জানে। আমার মনের কথা না বললে হয়তো চিরদিনের জন্য লুকিয়ে থেকে যাবে। আমি এই অবিশ্বাস্য পরিস্থিতিতে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় নার্স ঘরে ঢুকলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বুঝলেন যে কিছু একটা হয়েছে। সবকিছু ঠিক আছে তো? তিনি জিজ্ঞাসা করলেন। আমি সামলে নিলাম নিজেকে। হ্যাঁ, ঠিক আছে বললাম ঠান্ডা গলায়। নার্স চলে যাওয়ার পর আমি দিলীপবাবুর দিকে তাকালাম। আমি আপনার সাথে একা থাকতে পারবো না, আমি বললাম। আমি ডাক্তারকে বলবো যে আমাকে বাড়ি যেতে হবে। সেই রাতে যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম, আমার মাথার ভেতর ঝড় বইছিল। 4 বছর হয়ে গেল অনিন্দর সাথে বিয়ে হয়েছে। দিলীপবাবু সবসময় আমার প্রতি সম্মান দেখিয়েছেন, কখনো অসম্মান করেননি। হঠাৎ করে এমন আচরণ কেন? আমার মন বলছিল এর পেছনে অন্য কোনো কারণ থাকতে হবে। বাড়িতে ফিরে দেখি অর্ণব আর দীপা টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। তারা আমাকে দেখে অবাক হলো। মা, তুমি ফিরে এলে? অর্ণব জিজ্ঞাসা করল। বাবার অবস্থা কেমন? অপরিবর্তিত, আমি বললাম। আমি একটু বাড়িতে এসেছি। দাদু কোথায়? দীপা জিজ্ঞাসা করল। দাদু হাসপাতালে আছে, আমি বললাম। সেই রাতে ঘুমানোর চেষ্টা করতে গিয়ে আমি দিলীপবাবুর কথাগুলো ভাবছিলাম। এর আগে তিনি কখনো এমন ইঙ্গিত দেননি, বরং সবসময় আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। তাহলে হঠাৎ করে এমন পরিবর্তন কেন? কিছু একটা ভুল হচ্ছে বলে আমার মনে হচ্ছিল। পরদিন সকালে ঠিক করলাম সত্যিটা জানতে হবে। অর্ণব আর দীপাকে স্কুলে পাঠিয়ে আমি হাসপাতালে গেলাম। দিলীপবাবুকে দেখলাম অনিন্দর রুমের বাইরে কফি মগ হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন। বৌমা, তুমি এসেছ? তিনি অস্বস্তির সাথে বললেন। আমাদের কথা বলা দরকার, আমি দ্বিধস্বরে বললাম। আমরা হাসপাতালের ক্যাফেটেরিয়ায় গেলাম। দিলীপবাবু চুপ করেছিলেন, যেন মনে মনে কথা সাজাচ্ছেন। বৌমা, আমি গতকাল যা বলেছি তার জন্য দুঃখিত, তিনি শেষে বললেন। আমি জানি এটা অনুচিত ছিল গো, আমি বুঝতে পারছি না কেন আপনি এমন করলেন। আমি বললাম, আপনি অনিন্দর বাবা, আমার শ্বশুর, আমরা একটা পরিবার। ও, দিলীপবাবু গভীর শ্বাস নিলেন। আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু প্রথমে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আমি দ্বিধায় পড়লাম। কোথায়? আমাদের পুরনো বাড়িতে। মনে প্রশ্ন জাগল, এ কি ফাঁদ নাকি নাকি সত্যি কিছু রহস্য আছে? কিন্তু আমার অন্তর বলছিল দিলীপবাবুকে একবার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আমি সম্মতি দিলাম, কিন্তু আমরা ফিরে এসে অনিন্দর কাছে থাকব।
আমরা হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপবাবুর গাড়িতে উঠলাম। তিনি গাড়ি চালাতে লাগলেন শহরের প্রান্তের দিকে, যেখানে তাদের পুরনো বাড়িটা অবস্থিত। আমি অনিন্দর সাথে সেখানে কখনো যাইনি, শুধু তার কাছ থেকে শুনেছি যে তার বাবা পুরনো বাড়িটা ছেড়ে দিয়েছেন অনিন্দর মায়ের মৃত্যু। গাড়ি থামল একটা পুরনো ঝিমানো কলোনিতে। পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে বড়বাগান, কিন্তু অয়ত্নে পড়ে ঘাস জঙ্গলে ভরে গেছে। 15 বছর হয়ে গেল এই বাড়িতে কেউ থাকে না, দিলীপবাবু বললেন গাড়ি থেকে নামতে নামতে। বাড়ির ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাচেতে গন্ধ নাকে এলো। দিলীপবাবু আমাকে উপরের তলায় নিয়ে গেলেন। একটা বন্ধ ঘরের সামনে এসে থামলেন। এটা অনিন্দর মায়ের রুম ছিল, তিনি বললেন। পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। দরজা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরিয়ে এলো। ঘরটি যেন সময় থেমে থাকা একটা জায়গা। মায়ের পুরনো শাড়ি আলোনায় ঝুলছে, টেবিলের শিশি বোতল সাজানো, একপাশে বাক্স পেটরা। বৌমা, আমি তোমাকে একটা সত্য জানাতে চাই, দিলীপবাবু বললেন। অনিন্দ আমার সন্তান নয়। আমি স্তব্ধ হয়ে দিলীপবাবুর দিকে তাকালাম। কি বলছেন আপনি? অনিন্দ আমার ভাইয়ের ছেলে। তিনি একটা পুরনো ড্রয়ার খুলে বললেন, একটা চিঠি আছে এখানে, সব কিছু লেখা আছে। কিউ? দিলীপবাবু আমাকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম দিলেন। আমি কাঁপা হাতে খাম থেকে চিঠিটা বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় দিলীপ, তোমাকে কখনো বলিনি, কিন্তু এই সত্য আমার বুকের ভেতর চেপে রাখতে আর পারছি না। অনিন্দ তোমার সন্তান নয়, তোমার ভাই দীপঙ্করের সন্তান। সেই রাতের ভুলের জন্য আমি চিরদিন অনুতপ্ত থাকব। দীপঙ্কর জানেন যে অনিন্দ তার সন্তান। আমি মারা যাওয়ার পর তুমি অনিন্দকে পরখ করে দেখো, তার মধ্যে তোমার ভাইয়ের চরিত্রের ছাপ পাবে। ক্ষমা করো, মালতী। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। 1 মিনিট। আমি বললাম, তাহলে আপনি বলতে চাচ্ছেন অনিন্দ আপনার ভাইয়ের ছেলে, আর এই ভাই দীপঙ্কর তিনি কোথায়? বিদেশে, কানাডায়? দিলীপবাবু বললেন, আমাদের ভাইদের মধ্যে যোগাযোগ নেই বলতে গেলে। আমি আবার চিঠিটা হাতে নিলাম। কিন্তু এর সাথে গতকালের ঘটনার কি সম্পর্ক? আপনি কেন আমাকে গিয়ে? আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখি না, বৌমা, দিলীপবাবু বললেন। তুমি আমার কাছে সন্তানের মতো। গতকাল আমি অনিন্দকে কি বলছিলাম শুনেছ? আমি ওকে বলছিলাম, বাবা আমাকে মাফ করো, আমি বৌমাকে তোমার থেকে ছিনিয়ে নিতে চাই না, ওকে আমি নিজের মেয়ের মতো দেখি। তুমি অর্ধেক শুনে ভুল বুঝেছ। ও, আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে আমি তোমাকে নিয়ে আসার কারণ অন্য? তিনি বললেন, আমি চাই তুমি সত্যিটা জানো। আমার অসুস্থতার কারণে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো অচিরেই চলে যাব। তার আগে আমি চাই তুমি সব সত্য জানো। কোন অসুস্থতা? আমি জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা, তিনি বললেন। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। এতদিন দিলীপবাবু আমার অনিন্দর বাবা ছাড়াও অনেক বেশি কিছু ছিলেন। বিপদে তিনি ছিলেন পাশে, আমার মা বাবার মতোই। তার অসুস্থতার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু শ্বশুরবাবু, আমি বললাম, এসব কথা আপনি অনিন্দকে বলেননি কেন? কিভাবে বলবো? তিনি বললেন, ভেবেছিলাম আমার মৃত্যুর পর চিঠিটা পড়ে সব জানবে, কিন্তু দুর্ঘটনার পর মনে হলো হয়তো আর সময় নেই। তাহলে গতকাল আপনি অনিন্দর কানে কি বলছিলেন? বলছিলাম, বাবা, আমি সত্যিটা বলতে পারিনি, তুমি আমার ভাইয়ের ছেলে, কিন্তু তুমি আমার কাছে সবসময় আমারই সন্তান। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। এতদিন এই সত্য লুকিয়ে রেখে দিলীপবাবু কি কষ্ট পেয়েছেন। আমরা ঘরে আরও কিছুক্ষণ থাকলাম। দিলীপবাবু আমাকে আরও কিছু চিঠি দেখালেন, পুরনো ফটো দেখালেন, যেখানে দীপঙ্কর ও মালতীকে একসাথে দেখা যাচ্ছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন, অনিন্দর অবস্থার অবনতি হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে ফিরলাম, উদ্বেগে ভরা মনে। অনিন্দর রুমে পৌঁছে দেখি ডাক্তার আর নার্সরা ব্যস্ত। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মিসেস রায়, তিনি বললেন, আপনার স্বামীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা স্থিতিশীল করতে পেরেছি। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সম্ভবত তিনি শীঘ্রই জ্ঞান ফিরে পাবেন। আমি আর দিলীপবাবু রিলিফ পেলাম। সারা রাত আমরা হাসপাতালে কাটালাম। ভোর 4টের দিকে নার্স এসে আমাদের ডাকলেন। মিসেস রায়, মিস্টার রায় জ্ঞান ফিরে পাচ্ছেন। আমি দৌড়ে গেলাম অনিন্দর রুমে। অনিন্দ চোখ খুলছিল। আমি তার হাত ধরে বসে রইলাম, চোখে জল। দিলীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন, মুখে অদ্ভুত এক অভিজ্ঞ নিয়ে। পরদিন ডাক্তার বললেন, অনিন্দর অবস্থা স্থিতিশীল, ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে। আমি ঘরে ফিরে ছেলে মেয়েকে সব খবর দিলাম। তারা খুশিতে লাফিয়ে উঠল। হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে লাগলাম। একদিন দিলীপবাবু আমাকে বললেন, বৌমা, আমি অনিন্দকে সত্যিটা বলবো, কিন্তু আগে তার সম্পূর্ণ সুস্থ হওয়া দরকার। আমি সম্মতি দিলাম, কিন্তু মনে মনে ভয় ছিল, এই সত্য জেনে অনিন্দর কী প্রতিক্রিয়া হবে। 3 সপ্তাহ পর অনিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেল।
বাড়ি ফেরার পথে অনিন্দ বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। কোমায় থাকার সময় বাবা আমাকে বলছিলেন যে আমি তার ভাইয়ের ছেলে। আমি আর দিলীপবাবু একে অপরের দিকে তাকালাম অবাক হয়ে। সে পরের গল্প আমি বললাম, আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। বাড়ি ফিরে সবাই মিলে একটা ছোট্ট পার্টি করলাম। অর্ণব আর দীপা বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। দিলীপবাবু কিন্তু অনিন্দর চোখের দিকে তাকাতে পারছিলেন না, লজ্জা ও অপরাধ বোধে। পরদিন সকালে দিলীপবাবু অনিন্দর ঘরে ঢুকলেন। অনিন্দ, আমাদের কথা বলা দরকার, তিনি বললেন, কিন্তু এখানে নয়। আমি চাই তুমি একটা জায়গায় আমার সাথে যাও। অনিন্দ অবাক হয়ে বলল, কোথায় যাব বাবা? দার্জিলিং। দিলীপবাবু বললেন, আমাদের পুরনো সামারের বাড়িটায়। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ আমাকে কখনো বলেনি যে তাদের দার্জিলিংয়ে বাড়ি আছে। দার্জিলিংয়ের বাড়ি? অনিন্দ জিজ্ঞাসা করল, যেন সেও খুব একটা জানে না। হ্যাঁ, দিলীপবাবু বললেন, তোমার জন্মের আগে প্রতি গ্রীষ্মে আমরা সেখানে যেতাম। আমি, তোমার মা, আর উনি থেমে গেলেন। আর কে? অনিন্দ জিজ্ঞাসা করল। দীপঙ্কর কাকা। দিলীপবাবু ধীরে ধীরে বললেন, আমার ভাই। অনিন্দ আমার দিকে তাকাল, কিছুটা বিভ্রান্ত। দীপঙ্কর কাকা? আমি তো তাকে দেখিনি কখনো গো। তোমার 2 বছর বয়সের সময় তিনি চলে গিয়েছিলেন কানাডায়, দিলীপবাবু বললেন। আমি চাই তুমি সুস্থ হয়ে উঠিয়ে আমরা 3 জন দার্জিলিং যাই। সেখানে তোমাকে সবকিছু বলবো। 2 সপ্তাহ পর অনিন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমরা 3 জন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিলাম। অর্ণব আর দীপাকে আমার বাবা মার কাছে রেখে এলাম। দার্জিলিং যাওয়ার ট্রেনে আমরা 3 জন পাশাপাশি বসেছিলাম। অনিন্দ ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল, আর দিলীপবাবু চুপচাপ বসেছিলেন, যেন মনে মনে কিছু ভাবছিলেন। শ্বশুরবাবু, আমি ধীরে ধীরে বললাম, দার্জিলিংয়ের বাড়িতে গিয়ে আমরা অনিন্দকে সব বলবো। দিলীপবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমি আরও একটা চমক দিতে চাই। দীপঙ্কর সেখানে থাকবে। আমি চমকে উঠলাম, কিভাবে? আপনি তো বললেন তার সাথে যোগাযোগ নেই। আমি মিথ্যে বলেছিলাম। দিলীপবাবু অস্বস্তির সাথে বললেন, আমরা নিয়মিত যোগাযোগে আছি। সে বছরে একবার ভারতে আসে, দার্জিলিংয়ের বাড়িতে থাকে। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে ট্রেন আরেকটা স্টেশনে থামল। দিলীপবাবু চুপ করে গেলেন। সারা পথ আমি ভাবছিলাম, এই পরিবারে কত রহস্য লুকানো আছে যা আমি জানি না। সন্ধ্যার সময় আমরা দার্জিলিং পৌঁছালাম। পাহাড়ের ঢালে একটা বাংলো, চারদিকে দেবদারু গাছ, মিষ্টি কুয়াশায় ঢাকা বাড়িটা দেখতে যেন কোনো রহস্য কাহিনীর সেট। গাড়ি থামতেই আমরা দেখলাম বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে। অনিন্দর চেহারার সাথে অদ্ভুত মিল, কিন্তু বয়স অনেক বেশি। দীপঙ্কর। দিলীপবাবু ডাকলেন। সেই লোকটি এগিয়ে এলেন। তোমরা এসে গেছ, তিনি বললেন, কণ্ঠস্বর ভারী। অনিন্দ অবাক হয়ে তাকিয়েছিল। আপনি আমার কাকা? দীপঙ্কর হাসলেন, কিন্তু সেই হাসিতে যেন কষ্ট ছিল। চলো ভেতরে যাই, ঠান্ডা পড়ে যাচ্ছে গো। বাড়ির ভেতরটা বেশ গরম ছিল। ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। সবকিছু পুরনো স্টাইলে সাজানো, যেন সময় থেমে গেছে। কাঠের দেওয়ালে পুরনো ফটো ফ্রেম, ইংরেজ আমলের আসবাবপত্র। আমরা বসার ঘরে বসলাম। দীপঙ্কর ঘরে ঢুকলেন 4 কাপ চা নিয়ে। চা? তিনি বললেন, দার্জিলিংয়ের চা? আমরা চা নিলাম। কেউ কথা বলছিল না। শেষে অনিন্দ ধৈর্য হারিয়ে বলল, কেউ কি আমাকে বলবে আমরা এখানে কেন এসেছি? দিলীপবাবু আর দীপঙ্কর একে অপরের দিকে তাকালেন। বল দিলীপ, দীপঙ্কর বললেন। দিলীপবাবু গলা পরিষ্কার করলেন। অনিন্দ, তোমাকে একটা সত্য জানাতে হবে, তিনি বললেন। এই সত্য তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু আমরা চাই তুমি জানো। তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, তুমি আমার ছেলে নও, তুমি দীপঙ্করের ছেলে। অনিন্দ কাপের চা ফেলে দিল। কি বলছেন আপনি? সে উঠে দাঁড়াল। বসো, শোনো, দীপঙ্কর বললেন। তোমার মায়ের সাথে আমার ভালোবাসা ছিল, কিন্তু আমি বিদেশে চলে যাচ্ছিলাম বলে আমরা বিয়ে করিনি। তোমার মা তখন দিলীপকে বিয়ে করল, কিন্তু বিয়ের আগে আমরা একসাথে সময় কাটিয়েছিলাম। সেই সময়ের ফল তুমি। অনিন্দ তার মাথা ধরে বসে পড়ল। এসব আমি বিশ্বাস করি না। এই দেখো, দিলীপবাবু একটা ডিএনএ টেস্ট রিপোর্ট বের করলেন। তোমার মায়ের মৃত্যুর পর আমি গোপনে টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট বলছে তুমি আমার ছেলে নও। অনিন্দ রিপোর্টটা হাতে নিয়ে দেখল, তারপর ছুটে ফেলে দিল। আমার সারা জীবন ভেবেছি আপনি আমার বাবা। সে দিলীপবাবুর দিকে তাকিয়ে বলল, আর এখন আপনি বলছেন আমি আপনার ভাইয়ের সন্তান? তুমি আমার কাছে সব সময় ছেলেই ছিলে। অনিন্দ। দিলীপবাবু গলা বললেন, চোখে জল। আমি তোমাকে ভালোবাসি। অনিন্দ দীপঙ্করের দিকে ফিরল। আর আপনি কেন আমার কাছে আসেননি? আমি জানতাম না তুমি আমার ছেলে, দীপঙ্কর বললেন। সেই চিঠি তোমার মা শুধু দিলীপকে দিয়েছিল।
আমি মাত্র 2 বছর আগে জেনেছি, যখন দিলীপ আমাকে বলেছিল। রাত ভর আমরা উত্তেজিত আলোচনায় মেতে রইলাম। অনিন্দ অনেক প্রশ্ন করল, কখনো রাগে ফেটে পড়ল, কখনো নিঃশব্দে কাঁদল। আমি পাশে বসে তার হাত ধরে রইলাম। পরের দিন সকালে আমরা বাড়ির পেছনে একটা ছোট্ট কবরস্থানে গেলাম। সেখানে মালতীর কবর, বাগানের মাঝে ফুলে ঘেরা। তোমার মা এখানে থাকতে ভালোবাসত, দীপঙ্কর বললেন। মারা যাওয়ার আগে বলেছিল তাকে এখানে সমাধিস্থ করতে। অনিন্দ কবরের সামনে হাঁটু কেটে বসল। মা, কেন আমাকে সত্যি বলে যাওনি? সে বিটবিট করে বলল। সেদিন বিকেলে আমরা বাড়ির ছাদে বসেছিলাম, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দীপঙ্কর অনিন্দর পাশে বসে তার হাত ধরলেন। আমি জানি এটা তোমার জন্য কঠিন, তিনি বললেন, কিন্তু আমি তোমার জীবনের অংশ হতে চাইব। অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল। আমার 2 বাবা, সে শেষে বলল। একজন যিনি আমাকে মানুষ করেছেন, আর একজন যার রক্ত আমার শিরায়। আমি দুজনকেই ভালোবাসতে চাই। সেই সন্ধ্যায় দিলীপবাবু আমাদের দুজনকে ডেকে আরেকটা সত্য প্রকাশ করলেন। আমি তোমাদের বলিনি, তিনি বললেন। আমার হার্টের সমস্যা গুরুতর। ডাক্তার বলেছেন আমার হয়তো বেশি দিন নেই। অনিন্দ উঠে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, না, আমি আপনাকে হারাতে পারবো না। আমিও কাঁদতে শুরু করলাম। দীপঙ্কর উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এলেন। দিলীপ, তিনি বললেন, আমি একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছি। তিনি কানাডায় থাকেন, হার্টের রোগের বিশেষজ্ঞ। তিনি তোমাকে দেখতে চান। দিলীপবাবু অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকালেন। তুমি এসব কি করছো? তুমি আমার ভাই, দীপঙ্কর বললেন। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ভুলের জন্য ক্ষমা করেছ। এটা আমার করা উচিত। পরদিন আমরা সবাই কলকাতায় ফিরে এলাম, নতুন আশা নিয়ে। অনিন্দ তার 2 বাবাকে একসাথে পেয়ে খুশি, যদিও এখনো সব গ্রহণ করতে কষ্ট হচ্ছে তার। কলকাতা ফিরে আমরা যখন বাড়িতে ঢুকলাম, অর্ণব আর দীপাকে একজন অপরিচিত মহিলার সাথে বসে থাকতে দেখলাম। ওই যে মা এসেছেন, দীপা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এই মহিলাকে? আমি জিজ্ঞাসা করলাম অবাক হয়ে। আমি দীপঙ্করের স্ত্রী, সুমিত্রা। মহিলাটি উঠে দাঁড়িয়ে বললেন, আমি শুনেছি সব। আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমি তাকালাম দীপঙ্করের দিকে। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সে আমাকে সবকিছু বলেছে, সুমিত্রা বললেন। দীপঙ্কর আমার স্বামীর ছেলে, আমিও তাকে চিনতে চাই। পরের কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন হলো। দিলীপবাবুকে কানাডায় নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। দীপঙ্কর আর সুমিত্রা কলকাতায় থাকতে শুরু করলেন। অনিন্দ তার আসল বাবাকে চিনতে শুরু করল, কিন্তু তার কাছে দিলীপবাবুই ছিলেন সত্যিকারের বাবা। 6 মাস পরে দিলীপবাবু সুস্থ হয়ে ফিরে এলেন। সেই উপলক্ষে আমরা সবাই আবার দার্জিলিং গেলাম। এবার অর্ণব আর দীপাও সাথে ছিল। দার্জিলিংয়ের বাড়িতে বিশাল ডাইনিং টেবিলে আমরা সবাই বসেছিলাম। দিলীপবাবু উঠে দাঁড়ালেন। আমি দেখছি আমাদের পরিবার কতটা বড় হয়ে গেছে, তিনি বললেন, চোখে হাসি। একসময় ভাবতাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আজ দেখছি এটা আর একটা শুরু। দীপঙ্কর হাত তুললেন। আমি একটা ঘোষণা করতে চাই, তিনি বললেন। আমরা দার্জিলিংয়ের বাড়িটা একটা হেরিটেজ হোটেলে পরিণত করছি। এটা চালাবেন অনিন্দ আর শ্রাবন্তী। আমি আর অনিন্দ অবাক হয়ে তাকালাম একে অপরের দিকে। এইভাবে, দীপঙ্কর বললেন, মালতীর স্মৃতি বেঁচে থাকবে, আর আমরাও সবাই বারবার এখানে আসতে পারবো। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ছাদে গিয়ে তারা দেখছিলাম। অনিন্দ এসে পাশে দাঁড়ালো। ভাবতে পারো, সে বলল, এতদিন আমরা কতটা মিথ্যার মধ্যে, কিন্তু এখন সেই মিথ্যা থেকে কত সুন্দর একটা সত্য বেরিয়ে এলো। আমি হাসলাম। জীবনে এমন অনেক রহস্য থাকে। আমি বললাম, কিন্তু শেষে সব রহস্যের সমাধান হয়। আমার জীবনে সবচেয়ে বড় সমাধান তুমি। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি মাথা রাখলাম তার কাঁধে। দূরে পাহাড়ের চূড়ায় সূর্য উঠছিল, নতুন দিনের আলো ছড়িয়ে দিয়ে। স্বামীর কমায় থাকার সময় আমার শ্বশুরের কথা শুনে আমি যে চমকপ্রদ রহস্যের সন্ধান পেয়েছিলাম, তা শেষ পর্যন্ত আমাদের পরিবারকে আরও গভীরভাবে একত্রিত করেছিল। সেই রহস্য ছিল না অশ্লীল বা লজ্জাজনক, বরং ছিল জীবনের জটিলতার একটি প্রমাণ, যা আমাদেরকে দেখিয়েছিল যে সত্য যতই কঠিন হোক না কেন, তা প্রকাশ করলে আমরা ভালোবাসার মাধ্যমে সব সমস্যা অতিক্রম করতে পারি। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়, মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15।
এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে, একটা টিফিন বক্সে ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি, ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো। একটু, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না, সরকারি অনুদান কমে গেছে, আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারবো না। রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার, তবে একটা খবর আছে। মানিক স্যার বললেন, শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে, বেতন ভালো, 15,000 টাকা, তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবো, জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে, রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারে না। বারবার একই চিন্তা মাথায় আসছে, কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবুন, বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো, মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকে, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খোঁজেই এসেছিলাম। তুই? সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শোনো চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়ায়। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয় ঢাকায়, ভাড়া বাসায় থাকবিও। সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় 1 রুম ভাড়া নিতে কত টাকা লাগে, আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসে। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে 5,000 টাকার। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলার শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল, রিসেপশন। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকো রাকিব। দেখল একজন ভদ্র মহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিলেন। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মা, 3 বছর ধরে। ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিন। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাবো, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এলো। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখে মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিন। ওষুধের দাম 1,000 টাকা।
রাকিবের পকেটে 5,000 টাকা ছিল, বাকি 5,000 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলার শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকিও। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো এনজিও থেকে, চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো, জেলা শহরে থাকবে কোথায়, বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়। রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো, প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার আপনি? খো, তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। কি? মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করে সপ্তাহে 1 দিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল, কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল, তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করল ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল, একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি, খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল, মা কেমন আছো? ভালো আছি, তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না। আগে ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে, এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল, বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদে, ভাই তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক, তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শোনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ে, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে 1 দিন গ্রামে যায়, মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়, মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত। রাকিব হাসল, মা এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি। কি? কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি। কি? মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে?
তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে। কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালাক। আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। কি? রাকিব অবাক হলো। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিপ দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেলো, অনেক গল্প করলো, হাসলো। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সবকিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চ শিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। কি? রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। কি? তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। হ্যাঁ, তানিয়া হাসো। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারো না। সারা রাত তানিয়ার কথা ভাবো। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শোনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা। তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না, আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না, তানিয়ার মা বললেন। বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। কি তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। কি তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শোনো। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাবো। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হবে। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তোল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন। রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিন। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বর বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না। আগে এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরলেন। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন।
তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে ৩৫,০০০ টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা? এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে। কি ডিরেক্টর বললেন? রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছ। কি মা বলল, মা, এখন আমরা ভালো থাকব, মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। কি তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনাও করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারবো না। তানিয়া হাসো, চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগলো, কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসো, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ালো। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিক্সা চালায়, সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখায়, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল, দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ।
হেই অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। হেই, আমি ডাক্তার হব মাসির মতো, তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসো, দেখছো আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। গুড। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজ দেখাও। রাকিব সব কাগজ দেখালো। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। কি তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। ও কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল, সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। ও মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বললেন। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেদিন স্কুলে উৎসব হল, সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। ও প্রজত অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুপ এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলো আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ, আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারে না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখে পাঠিয়ে দিন। 1 মাস পর অনুমোদন এলো, 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা, নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও, আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5000 বাচ্চা ভর্তি হলো। রাকিবের স্বপ্ন আরও বড় হলো। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টাই আলোর পাঠশালাগুলো আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে, 200 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি কি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জি, আপনাকে জানাতে পেলে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। কে? রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে, মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছেন। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো, সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি।
আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে, যদি সে চেষ্টা করে। কি পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো, সবাই বাড়ি ফিরো। সেই রাতে রাকিব বালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকা। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনও কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনও শেষ হয়নি, তানিয়া বলল। পঞ্চম অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টাই আলোর পাঠশালাগুলো আছে, 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে, 400 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর, সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী, তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক কিন্তু সুস্থ, সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টে জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। গরু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়তে, না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল, রাকিব উত্তর দিন। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো, পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। সেই শ্রদ্ধায় জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টাই আলোর পাঠশালাগুলো আছে, 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন, শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে, তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর, সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। ভুল, রাকিব হেসে বলল, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই, সেটা কোনো টাকাই কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবো, তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। উফ! রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিন, তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানে। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত দূর যাবে। গুড। রাকিব হাস, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। গে, না, তুমি বেড়েছ, তোমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। গে, তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। গে,
তুমি বেড়েছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। গে, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এলো। বাবা মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়ালো। চল। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসও গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকা। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবো, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাস, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।